আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা এই শীতে? যা অবস্থা আমাদের, তো সেটা বলে বোঝানো যাবে না। রোদ উঠছে না, রোদের মুখ দেখতে পাইনি 2-3 দিন হলো। তোমাদের ওইদিকে কেমন অবস্থা জানিও। যাই হোক, আজকেও তোমরা একটা দারুণ এপিসোড শুনতে চলেছো। কতগুলো ঘটনা আছে আমি প্রথমে বলছি না, তোমরা শুনলেই বুঝতে পারবে। তো লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো জানি। চলো এবার আমরা শুরু করে দিই আজকের প্রথম ঘটনা। প্রিয় অমিতদা, প্রথমে তোমাকে, নেহাদিকে এবং ভৌতিক কথা পরিবারের সমস্ত শ্রোতা বন্ধুদের শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। আমি উষিতা বলছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ঘটনা লিখতে বসে এই কনকনে ঠান্ডায় একটা পুরনো ঘটনার কথা মনে পড়ে গেল, যেটা অনেক বছর আগে আমার স্যার পড়ার ফাঁকে আমাদের 2-3 জন বন্ধুকে শুনিয়েছিলেন। আসলে স্যার তখন প্রাইভেটে আমাদের বাংলা পড়াতেন। ঘটনাটা ঘটেছিল স্যারের ছোটবেলায় খেলা শেষে তার মামার বাড়ি ফেরার পথে। এখানে বলে রাখি, জন্মের পর মা বাবাকে হারিয়ে স্যারের স্কুল জীবন কেটেছে তার মামার বাড়ি ধাত্রী গ্রামে। আমি আমার স্যারের ভাষায় ঘটনাটা ব্যক্ত করছি। তখন আমরা খুবই ছোট, স্কুলে পড়ি। এমনই পৌষের মাঝামাঝি এক শনিবারে পাশের গ্রামে আমাদের ফুটবল প্রতিযোগিতা যখন শেষ হলো, তখন পশ্চিমে রক্তিম আভা ছড়িয়ে সূর্য প্রায় অস্ত যেতে চলেছে। শীতের বেলা, তাই জাগিয়ে ঠান্ডা পড়েছে বেশ। মাঝ আকাশে একঝাঁক শকুন গোল হয়ে ঘুরপাক খাচ্ছে। দেখে আমার মনে অজানা ভয় গ্রাস করল। এদিকে সন্ধে নেমে আসছে দেখে আমরা 2 বন্ধু বাড়ি ফেরার জন্য তোড়জোড় লাগালাম। কিন্তু ইতিমধ্যে খেলা সংক্রান্ত একটা তুচ্ছ বিষয় নিয়ে গোল বাঁধল হেরে যাওয়া প্রতিপক্ষ দলের সাথে আমাদের দলের। আসলে প্রতিপক্ষরা হার মানতে না পেরে ছোটোখাটো ভুল নিয়ে বিতর্কের সৃষ্টি করে, যার ফলে ভুল বোঝাবুঝি ও সামান্য হাতাহাতি হয় 2 পক্ষের কয়েকজনের মধ্যে। যদিও আমি এইসব বিষয় নিয়ে কোনোদিনও মাথা ঘামাতাম না, উল্টে সমস্যার সমাধান করে দিতাম। সেদিনও দুপক্ষের সমস্যা মিটিয়ে মাঠ ছাড়তে ছাড়তে ধূপ করে কোথা থেকে সন্ধে নেমে এলো বুঝতেই পারলাম না। বাকিরা যে যার মতন তাদের বাড়ির পথ ধরল। আমি আর আমার এক বন্ধু সোমনাথ যাব উল্টো পথে। আমার মামার বাড়ি গ্রামে যাওয়ার আগে সোমনাথের বাড়ি পড়ে। ছোটবেলা যেহেতু এই অঞ্চলে কাটিয়েছি, তাই ধাত্রীগ্রাম, নন্দাই ইত্যাদি জায়গাগুলো আমাদের ভীষণভাবে চেনা। গল্প করতে করতে সোমনাথদের বাড়ি পর্যন্ত চলে এলাম। কিন্তু সোমনাথের মায়ের অত্যন্ত জোরাজুরিতে ওদের ঘরে গিয়ে বসে কাকিমার বানানো কষা মাংস আর লুচি খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেল। বেরোনোর সময় দেখি ঘড়িতে রাত 8টা বাজে। সোমনাথ ও তার মা মানে কাকিমা প্রথমে থেকে যেতে বলল, তবে মামিকে ঘরের কিছু কাজে সাহায্য করতে হবে ভেবে আমি রাত কাটাতে রাজি হলাম না। সোমনাথের মা বারবার বলে দিল যেন সাবধানে যাই, আর শর্টকাট হবে বলে কবরস্থানের রাস্তাটা কোনো মতেই না ধরি। সোমনাথদের পাড়ার শেষ মাথায় আমাদের স্কুল পেরিয়ে বাদিকে খানিক দূর গেলে একটা বাজার ও স্থানীয় ক্লাব পড়ে। এদিকে লাইট পোস্ট আছে। তাছাড়া বাজারের দোকানপাটের আলোয় এখনও সেখানে লোকজন যাতায়াত করতে দেখলাম। তখনকার দিনে আমাদের পাড়া গায়ে খুব কম লাইট পোস্ট থাকতো। যাই হোক, এরপরে শুরু হলো দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠ এবং গাঢ় নিচ্ছিদ্র অন্ধকার। আমি গ্রামের ছেলে, তাই বরাবরই আমার ভয় ডর কম। আকাশের দিকে তাকিয়ে চাঁদ বা তারাদের দেখা গেল না। মনে পড়ল মামি তো বলেছিল আজ অমাবস্যা। তবে অন্ধকারে চেনা রাস্তায় হাঁটতে কোনো অসুবিধা হয় না, আর হাতে তো সদ্য ব্যাটারি লাগানো পুরনো একটা বড় টর্চ আছেই। সাপখোপের জন্য এই টর্চটুকু যথেষ্ট। বেশ একমনে গুনগুন করে গান গাইতে গাইতে হাঁটছিলাম। শরীরটা খুব ক্লান্ত লাগছিল। শীত পোশাক থাকলেও মাঝে মাঝে শোষো করে ঠান্ডা বাতাস হাড়ে কাঁপন ধরিয়ে দিচ্ছিল। এমন সময় টর্চের আলোতে খেয়াল করলাম উল্টো দিক থেকে একজন বয়স্ক লোক গামছা মাথায় মাটির হাঁড়ি নিয়ে ধীর পায়ে হেঁটে আসছে। লোকটার মুখের দিকে আলো ফেললাম।
দেখলাম গালে খোঁচা খোঁচা দাড়ি, হাঁটু অবধি ময়লাটে ধুতি, গায়ে কালো চাদর জড়ানো। কিন্তু পরক্ষণে দুটো ব্যাপারে বেশ অবাক হলাম। একে তো যেদিক থেকে বৃদ্ধ আসছে সেই রাস্তার লাইট পোস্টের আলো পড়ে রাস্তার সেই অংশটুকু আলোকিত হলেও বৃদ্ধের কোনো ছায়া মাটিতে পড়ছে না। আমি যে রাস্তা দিয়ে চলেছি সে রাস্তা সম্পূর্ণ অন্ধকার। বৃদ্ধ লোকটার বেশভূষা, মাথায় মাটির হাড়ি দেখে আমার দূর থেকে শিউলি বলে মনে হলো, কিন্তু এত রাতে এই পথে কোনো শিউলি কিভাবে আসবে? এখানকার লোকদের এখন বিশেষত ঘুমোতে যাওয়ার সময়, খেটে খাওয়া মানুষগুলো। এক পর্যায়ে অন্য একটা ব্যাপারে আরও বেশি অবাক হলাম। লোকটার কাছাকাছি পৌঁছতেই কেমন একটা উগ্র ঝাঁঝালো গন্ধ, যা অনেক দিনের পচা মৃত জন্তু জানোয়ারদের শরীর থেকে বের হয়, অথচ এতক্ষণ সারা রাস্তার কোথাও সেই গন্ধটা পাইনি। তাহলে কি লোকটার কাছে আসতেই এমন বিশ্রী দুর্গন্ধ নাকে এলো? নিজের মনে প্রশ্ন করলাম। আরও খানিকটা কাছে যেতে গন্ধটা এত বেড়ে গেল যে হাত চেপে ধরলাম নাকে। লোকটা সমস্ত নীরবতা কাটিয়ে একটু ফ্যাঁসফ্যাঁসি গলায় আমাকে ডেকে স্থানীয় একজনের ঠিকানা জিজ্ঞেস করল। সেই লোকটিকে আমি চিনতাম, তাই বাড়ির রাস্তা দেখিয়ে দিতে আমার কোনো অসুবিধে হলো না। বুঝলাম এই বৃদ্ধ শিউলি নিশ্চয়ই খেজুরের রস দিতে সেই বাড়িতে যাবে, কিন্তু এত রাতে? যাই হোক, আমার কি, এই ভেবে আবারও হাঁটতে শুরু করলাম। ইতিমধ্যে ঘণ্টাখানেক কেটে গেছে। বাড়িতে সবাই দুশ্চিন্তা করবে, কি আর করার। এই ভেবে আরও কিছুটা হেঁটে এসে যেদিকে শর্টকাট রাস্তাটা বাঁক নিয়েছে সে রাস্তা ধরলাম সোমনাথের মায়ের বারণ সত্ত্বেও। এই শর্টকাটটা দিয়ে দিনের বেলায় কয়েকবার যাতায়াত করেছি, তবে রাতের বেলায় এই প্রথমবার যাব ভেবে বেশ থ্রিল ফিল করলাম। কারণ দিনের বেলায় কয়েকজন কৃষক ছাড়া এ পথ দিয়ে কেউ যায় না, আর রাতে তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই শর্টকাট কাঁচা রাস্তার একপাশে কবরস্থান আর গুপ্তদের পুকুরটা পড়ে, যেখানে অনেক অজানা কারণে আত্মহত্যা করেছে অনেকে শোনা যায়। তাই গুপ্তদের পুকুর নাকি অভিশপ্ত, এবং সেই কারণে এই পথে সন্ধ্যের পর কেউ পা রাখার সাহস পায় না। এই রাস্তার অপর পাশে ফাঁকা মাঠের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে কতগুলো খেজুর গাছ, আর মাঠের শেষে বিস্তীর্ণ বাঁশবন। এই মাঠে কেউ কখনো খেলে না, খেজুর গাছেও কেউ হাঁড়ি বাঁধতে ওঠে না। বাঁশবন, গুপ্তদের পুকুর, খেজুর গাছ, খেলার মাঠ, সব বহু বছর ধরে গ্রামের লোকেদের বানানো ভূতের গল্পের কারণে অভিশপ্ত ও পরিত্যক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সেদিন পর্যন্ত আমার সেরকমই ধারণা ছিল এ অঞ্চলটাকে ঘিরে। তবে যেই কবরস্থান পার করে গুপ্তদের পুকুরের দিকে এগিয়েছি, মনে হলো অপর প্রান্তের খেজুর গাছগুলোতে সরসর শব্দ করে একটা আলোড়ন খেলে গেল। অনেকটা সেই রকম শব্দ, যেন কেউ বা কারা গাছগুলোতে উঠছে। হাওয়ার দাপটে এত জোর নেই যে এরকম কম্পন সৃষ্টি করবে গাছগুলোতে, তা আবার একসাথে। প্রথমে মনের ভুল ভেবে সামনের দিকে হাঁটছিলাম, কিন্তু কয়েক সেকেন্ড পরে আবার সেই শব্দ। দুইবারই ভুল শুনব, তাই বা হয় কি করে? এই ভেবে পেছনে ঘুরে তাকালাম ফেলে আসা খেজুর গাছগুলোর দিকে। এমন সময় স্পষ্ট অনুভব করলাম বাঁশবনকে কাঁপিয়ে দিয়ে একসাথে সরীসৃপ জাতীয় অনেকগুলো প্রাণী বেরিয়ে এসে দ্রুত গতিতে খেজুর গাছের দিকে চলে যাচ্ছে। সাপ যে নয় তা জানি, অন্ধকারে প্রাণীগুলোকে ঠিকমতো দেখতে পেলাম না। তাদের গতির কারণে টর্চের আলোয় প্রাণীগুলো ঠিক কি তা চিহ্নিত করতে পারলাম না। তবে অনেকগুলো সরীসৃপ দ্রুত গতিতে ঘাসের ওপর দিয়ে চলে গেলে যেমন লাগাতার সরসর ধ্বনির সৃষ্টি হয়, সেই রকম অস্বাভাবিক সেই আওয়াজ। প্রাণীগুলো যেন খেজুর গাছের দিকেই শুধু যাচ্ছে তা নয়, গাছে উঠছে, সেটা বুঝতে পারলাম। আমি তাড়াতাড়ি যেই আমার সামনের একটা খেজুর গাছে টর্চের আলো ফেলেছি, ওই আলোতে যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ড বেরিয়ে আসার জোগাড়। আমি স্পষ্ট দেখলাম সরীসৃপের মতো লিকলিকে চার হাত পায়ে ভর করে একটা মানুষ সরসর শব্দে খেজুর গাছে উঠে মাটির হাঁড়ি থেকে খেজুরের রস পান করছে। মানুষটার ফ্যাকাশে লিকলিকে কঙ্কালসার শরীর থেকে মেরুদণ্ডটি পরিষ্কার দেখা যাচ্ছে। নিমিষে খেজুরের রস পান করে লোকটা যেন
আমার দিকে তাকালো। অবাক কাণ্ড! এ কি দেখছি আমি? এই তো সেই শিউলি বৃদ্ধের মুখ, যে কিছুক্ষণ আগে রাস্তায় আমাকে আমার পরিচিতের ঠিকানা জিজ্ঞেস করেছিল। তবে এই যেন আরও ভয়ানক, বিভৎস এক মুখ। বৃদ্ধের বাঁ দিকের চোয়াল থেকে ডান দিকের চোয়াল পর্যন্ত অস্বাভাবিকভাবে কাটা, চোখের জায়গায় বড় বড় গর্ত। তা দেখে ভয়ে আমার চক্ষু স্থির। এ যে কোনো মানুষ নয়, সেটা ভালোভাবে বুঝে গিয়েছিলাম। ওই পরিস্থিতিতে কি করব বুঝে উঠতে না পেরে বেঁচে থাকার তাগিদে প্রাণপণে দৌড়তে থাকলাম। সোজা অনেকটা দূর পর্যন্ত গিয়ে ডান দিকে মোড় নিলে আমাদের ধাত্রী গ্রাম শুরু হয়েছে। মামার বাড়িতে যখন পৌঁছালাম তখন 10টা বেজে গেছে। আর একটু দেরি হলে তারা আমাকে খুঁজতে বেরোতো। যাই হোক, ওভাবে ছুটে আসতে দেখে ও আমার চোখে মুখে আতঙ্কের ছাপ লক্ষ্য করে বাড়ির সবাই নানান প্রশ্ন করল। বড় মামি আমাকে দাওয়ায় বসিয়ে আমার জন্য ভাত বাড়তে লাগলো। ততক্ষণে সবার খাওয়া দাওয়া শেষ। আমি জল খেয়ে কিছুটা ধাতস্থ হয়ে মামাদের সব ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে মামারা তো রেগে আগুন। মামিরা সবটা শুনে ঘুমোতে যাওয়ার আগে স্নান করে ঘরে ঢুকতে বলল। যাই হোক, সেদিন স্নান সেরে ঘুমোতে গেলাম। মাঝরাতে আমার প্রচণ্ড জ্বর এলো। সপ্তাহখানেক পরে সুস্থ হয়ে উঠলাম। তারপর থেকে মামাদের নির্দেশে এবং আমার সেই ভয় না কাটার কারণে 1 মাস ঘর থেকে বের হইনি। আমার মামার বাড়িতে কালী পুজো হয় মাঘ মাসে। কালী পুজোয় নিমন্ত্রিতদের মধ্যে গ্রামের মোড়ল মশাই এসেছিলেন। মোড়ল মশাই সবার সামনে ওই দিন আমাকে বলেছিলেন, আমাকে সেদিন যে পরিচিতের ঠিকানা জিজ্ঞেস করেছিল সে বৃদ্ধ শিউলি। সে অনেক বছর আগে এই বাড়িতে খেজুরের রস দিয়ে যেতেন। আমার পরিচিত ব্যক্তি, অর্থাৎ সেই বাড়ির মালিকের নির্দেশে। এখানে পরিচিতের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করার উদ্দেশ্য আমাকে দেখা দেওয়া ছাড়া আর কিছুই নয়। মোড়ল মশাই আরও বললেন যে শিউলিটি আসতো অন্য গ্রাম থেকে। একবার তার গ্রাম থেকে আনা খেজুরের রস ওই বাড়ির মালিকের বিস্বাদ লাগায় বৃদ্ধ শিউলিটি গ্রামের সকলের কথা অমান্য করে। সেই রাতের মধ্যে মালিকের নির্দেশ মতো গুপ্তদের পুকুরের অপর প্রান্তে থাকা রাস্তার সামনের কোনো এক খেজুর গাছে উঠেছিল। পরের দিন তার মৃতদেহ সেই গাছের তলায় পাওয়া যায়। মনে করা হয় বেশ কিছু সরীসৃপ বা সর্প জাতীয় প্রাণী তাকে পেঁচিয়ে মেরে ফেলেছিল। অথচ সাপ থাকলে তো দংশন করবে। সেখানে এছাড়া এমন কি সরীসৃপ ছিল যা বৃদ্ধ মানুষকে পেঁচিয়ে মেরে ফেলেছে তা জানা যায় না। তারপর থেকে খেজুরগুলোও গ্রামের লোকজনদের কাছে অভিশপ্ত হয়ে ওঠে, কবরস্থান, পুকুর, বাসবন ইত্যাদির মতো। তো দাদা, এই ছিল আমার অনেক দিন আগের শোনা একটা ঘটনা। আগেই বলে রাখি, আমার স্যার এখন বৃদ্ধ হয়েছেন। এটা তার শৈশবের একটা ঘটনা। সেই দিক থেকে ঘটনাটি প্রায় 50 বছরের পুরনো। তাই স্বাভাবিকভাবে আজকের ধাত্রী গ্রাম বা তার সংলগ্ন জায়গার মিল খুঁজে পাওয়া সম্ভব নয়। আমিও এই ঘটনাটি শুনেছি অনেক বছর আগে। শোনার পর কারোর সাথে শেয়ার করিনি কোনো দিন। আজ তোমাকে লিখে পাঠালাম। ঘটনাটা ভালো লাগলে তোমার মতো করে অবশ্যই পড়ে শুনিও। তোমার কণ্ঠে শোনার অপেক্ষায় থাকব। বন্ধুরা, এই ছিল উষিতার পাঠানো একটা খুব ইউনিক এবং অনেক পুরনো ঘটনা, যেটা শুনে তোমাদের হয়তো খুব ভালো লাগবে। উষিতা একটা জিনিস ক্লিয়ার করেছে, সেটা তোমরা শুনেইছো। আর আমি সবসময় তো ক্লিয়ার করি যে আজ থেকে 50 বছর আগে, 30 বছর আগে কোনো একটা ঘটনা ঘটেছিল। সেই সময় সেই জায়গার যা বিবরণ ছিল, এখন যদি তার সাথে কম্পেয়ার করা যায়, সেটা কোনোভাবেই মিলবে না, আর এক তো থাকবেই না। আশা করছি এই ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। ইউনিক লেগেছে কিনা জানিও। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। নমস্কার অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমার একজন নতুন সাবস্ক্রাইবার। মাত্র 3 মাসই হয়েছে তোমার ঘটনাগুলো শুনছি। শুনেই তোমার সাবলীল বাচনভঙ্গি এবং তোমার ঘটনার চয়েস দেখে আমি মন্ত্রমুগ্ধ। আজ আমি তোমার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই। যে ঘটনাটি ভৌতিক ও অলৌকিক এটা ভাবার দায়িত্ব আমি তোমাকে এবং আমাদের অডিয়েন্সকে দিলাম।
ব্যক্তিগত কিছু কারণের জন্য আমি নিজের পরিচয়টা গোপন রাখলাম, কারণ ঘটনাটা যে জিনিসকে কেন্দ্র করে সেটা মানুষ যদি আমাদের নাম সহ জেনে যায় তবে আমাদের কিছু সমস্যা হবে। তো আমি বেশি কথা বাড়ালাম না, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আজ থেকে 10 বছর আগের। আমার বাবা একটি সামান্য জুতার দোকানে কর্মচারীর কাজ করত। আমার মামার বাড়ি থেকে আমার বাবাকে একটা ছোট্ট বাড়ি কিনে দেওয়া হয়েছিল। বাড়ি বলা ভুল হবে, কারণ বাড়ি বলতে ছিল 1 কাঠা জমির ওপর একটা ছোট্ট বেড়ার ঘর। এটা আমাদের কাছে রাজপ্রাসাদের থেকে কম কিছু নয়। আসলে আমরা একটা ছোট্ট ঘরে ভাড়া থাকতাম। বাবার ইনকাম এতটাই কম ছিল যে সেখান থেকে দাঁড়িয়ে নিজের একটা বাড়ি পাওয়া বা নিজের একটা জমি পাওয়া হাতে চাঁদ পাওয়ার থেকে কম কিছু নয়। আমরা খুব তাড়াতাড়ি সেই বাড়িতে শিফট করি এবং বাবা আর মা অল্প অল্প করে টাকা জমাতে থাকে। প্রায় তার 3 বছর বাদে আমাদের সাথে একজন গোলাওয়ালার পরিচয় হয়। সে আমাদেরকে বলে আমরা মাসে মাসে তাকে অল্প অল্প টাকা দিলে তার বিনিময়ে সে আমাদের মালপত্র দেবে পাকা ঘরবাড়ি করার। আমার বাবা যা কিছু টাকা জমিয়েছিল সবটা ওনার হাতে তুলে দেন। এর বিনিময়ে তিনি আমাদের বাড়ি করার দায়িত্ব নেন। যথাযথ আমাদের বাড়ি হয় একটা পাকা বাড়ি, একটা ছোট্ট ঘর, রান্নাঘর, বাথরুম আর 1 চিলতে বারান্দা। এটাই যেন আমাদের সুখের সংসার। আমাদের ঘর হয়, গৃহপ্রবেশ হয়। একটা কথা এখানে না বললেই নয় যে আমাদের পুরনো বেড়ার ঘরটা যেইখানে ছিল ওইখানে পাকা ঘর হয়। এমনকি যেদিকে মা বাবা মাথা দিয়ে ঘুমোতো ওই সব জায়গায় একই থাকে, শুধু ঘরটা পাকা হয়ে যায়। এক রাতে মা বাবা শুয়ে শুয়ে বলাবলি করছে যে তাদের এতগুলো টাকা কিভাবে শোধ হবে। মা তখন একটু ইয়ার্কি করেই বলেছিল, কালকে সকালে একটা লটারি কেটে নাও, টাকাটা বাদলে আর ধারের কথা ভাবতে হবে না। পরদিন বাবা গিয়ে লটারি কাটে। ও আশ্চর্যের বিষয় হলো দাদা যে ওই টাকাটা বাবা জিতেও যায়। এভাবে আমাদের ধারও শোধ হয়। এবার এসে অন্য একটা কথাই। এক রাতে বাবা বাড়িতে ছিল না, কাজের জন্য অন্য কোথাও একটা গিয়েছিল। বাবার ফোনও বন্ধ যাচ্ছিল। মা খুব চিন্তায় পড়ে যায় আর আমাকে বলে, মনা, যদি তোর বাবার ফোনটা খোলা থাকতো তাহলে ফোন করে জানতে পারতাম যে মানুষটা কোথায় আছে। কি যে হলো। এই বলে আবারও ফোন করার চেষ্টা করতে থাকে। আশ্চর্যের বিষয় হলো মিনিট 2-এর মধ্যেই বাবার ফোন খুলে যায় আর মাকে ফোন করে। ফোন করে বাবা বলে তার ফোনে নাকি একদমই চার্জ ছিল না, কিন্তু হঠাৎ করে ফোন একা একাই খুলে গেল। মা আমি কিছুটা আশ্চর্য হই, একা একা ফোন খুলবে কি করে। এরকম আরও টুকরো টুকরো ঘটনা প্রচুর আছে, যাতে করে আমাদের এতে বিশ্বাস করতে বাধ্য হই যে ওই দেওয়ালের কোনো অদ্ভুত শক্তি আছে। এটা আরও দৃঢ়ভাবে বুঝি ওই দিন, যেদিন আমার এক দাদু, যিনি একজন তান্ত্রিক, উনি আমাদের বাড়িতে এসে বলেছিলেন এই বাড়িতে যক্ষিণীর বাস। সে ভালো মানুষের মনোবাঞ্ছনা পূরণ করে কিন্তু অসৎ মানুষকে মেরে ফেলে। আমার মা বাবা দুজনেই সৎ উদ্দেশ্যে দারিদ্রতার জন্যে কিছু চেয়েছিল, তাই সে আমাদের সেটা দিয়েছিল। কিন্তু সেই কথাটা জানার পর আমরা ওনার থেকে কিছুই চাইনি, কারণ প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। আমাদের মনে যদি কোনোদিনও লোভের সঞ্চার ঘটে, সেই কথায় মাথায় রেখে আমাদের এই উদ্যোগ। আর ওই দেওয়ালের দিকে বর্তমানে আমাদের কেউই যায় না, কিন্তু সকাল সন্ধ্যায় মা ওই জায়গায় ধূপধুনো দেয় ও নিষ্পাপভাবে ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ঘটনাটা চিরাচরিত ভৌতিক ঘটনা নয় আমি জানি, কিন্তু ঘটনাটির সত্যতা আমরা নিজেরা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বুঝি। ধন্যবাদ দাদা, এত সুন্দর সুন্দর ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। অনেক ভালোবাসা তোমায়। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে গো, খুব সুন্দর ঘটনা। আশা করছি ঘটনাটা সবার ভালো লাগবে। অনেকে আবার বলতে পারে যে এরকম আবার হয় নাকি, বিশ্বাস করলাম না। তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইনড হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। নমস্কার দাদা, আমি আপনার চ্যানেলের
একজন নিয়মিত শ্রোতা। আমার নাম বিকাশ। আমি কলকাতার একটা নামী বেসরকারি হাসপাতালে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করি। আমার ডিউটি শেষ হতে হতে প্রায় রাত 1-1:30 বেজে যায়। আর ফেরার পথে পার্ক সার্কাস থেকে বেহালা যাওয়ার জন্য আমি অটোর উপর ভরসা করি। ঘটনাটা অনেক বছর আগেরই, যখন বর্ষাকাল চলছিল, আর সেদিন মাঝরাতে খুব বৃষ্টি হচ্ছিল। আমি হাসপাতালের গেটে এসে দেখলাম একটা অটোই দাঁড়িয়ে আছে, যার পর্দাগুলো সব টেনে দেওয়া, আর ভেতরটা একদম অন্ধকার। আমি চালককে জিজ্ঞেস করলাম, বেহালা যাবে? সে শুধু মাথা নেড়ে সায় দিল, কিন্তু কোনো কথা বলল না। আমি যখন অটোর পেছনে সিটে বসলাম, তখন দেখলাম ভেতরে আগে থেকেই একজন বসে আছে। তার পরনে একটা কালো রেনকোট আর মাথাটা নিচু করা। আমি তাই মুখটা দেখতে পাচ্ছিলাম না। অটোটা চলতে শুরু করার পর থেকেই আমি এক অদ্ভুত অস্বস্তি অনুভব করছিলাম, কারণ অটোটা যে গতিতে চলছিল তাতে চাকার কোনো শব্দ হচ্ছিল না। মনে হচ্ছিল অটোটা যেন রাস্তার ওপর দিয়ে ভেসে যাচ্ছে। আমি পকেট থেকে মোবাইল বের করতে গিয়ে দেখলাম নেটওয়ার্ক একদম নেই, এমনকি মোবাইলের ঘড়িটাও স্থির হয়ে আছে। হঠাৎ আমি খেয়াল করলাম আমার পাশের সিটে বসে থাকা লোকটার শরীর থেকে একটা তীব্র পচা নোনা জলের গন্ধ আসছে, আর তার রেইনকোটের নিচ দিয়ে ক্রমাগত কাদা আর জল চুইয়ে পড়ছে। আমি চালককে বললাম, দাদা একটু তাড়াতাড়ি চলুন, কিন্তু চালক কোনো উত্তর দিল না। আমি যখন সামনের দিকে তাকালাম, তখন দেখলাম চালকের সিটে কেউ নেই। হ্যান্ডেলটা নিজে থেকেই ঘুরছে, আর অটোটা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। আমার রক্ত হিম হয়ে গেল। আমি চিৎকার করে অটো থেকে লাফ দিতে চাইলাম, কিন্তু দেখলাম অটোর পর্দাগুলো এখন পাথরের মতন শক্ত হয়ে গেছে, আর আমি কিছুতেই সেগুলো সরাতে পারছি না। ঠিক সেই সময় আমার পাশে বসে থাকা লোকটা ধীরে ধীরে মাথা তুলল। আমি দেখলাম তার মুখের চামড়াটা জায়গায় জায়গায় পচে ঝুলে আছে, আর তার চোখের মণি বলতে কিছুই নেই, শুধু দুটো সাদা গর্ত। সে তার বরফ শীতল হাতটা আমার উরুর উপর রাখল। কোনো রকমে আমি মন শক্ত করে অটো থেকে দিলাম লাফ দিয়ে দৌড়তে শুরু করলাম। এক ভাঙাচোরা অন্ধকার গলির মধ্যে ঢুকে পড়লাম। যে গলিতে ঢুকেছিলাম সে গলিতে আমি কোনোদিনও ঢুকিনি। গলিটা প্রচণ্ড অন্ধকার, আর দুই দিকে শুধু বড় বড় বাড়ি। ওই রাস্তা দিয়ে দৌড়তে দৌড়তে একটা শ্মশানের কাছে গিয়ে পৌঁছালাম। হঠাৎ দেখলাম একটা লোক কোথায় থেকে যেন হাজির হলো, আর সে মাথায় রেনকোট জড়ানো। আমি ওখান থেকে প্রাণপণে আবার দৌড় দিলাম। দৌড়তে দৌড়তে দেখলাম শ্মশানের ভেতরে শত শত মানুষ সেই একই রকম কালো রেনকোট পরে যেন দাঁড়িয়ে আছে, আর তাদের সবার হাতেই একটা করে অটোর চাকা। আমি যন্ত্রণায় আর ভয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। সকালে যখন আমার চোখ খুলল, তখন দেখলাম আমি বেহালা চৌরাস্তার মোড়ে রাস্তার ধারে কাদায় মাখা অবস্থায় শুয়ে আছি, আর পুলিশ আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তারা বলল আমি নাকি কাল রাতে একটা ড্রেনের ভেতর পড়ে গিয়েছিলাম। দাদা, সেই ড্রেন থেকে উদ্ধার হওয়ার পর ডাক্তাররা জানিয়েছিল যে আমি অনেকক্ষণ জলের তলায় থাকায় আমার ফুসফুসে কিছু বিষাক্ত জল ঢুকে গিয়েছিল, যার ফলে আমি আবোল তাবোল বকছিলাম। কিন্তু বাড়ি ফেরার পর থেকে আমার সাথে যা হতে লাগলো তার কোনো ডাক্তারি ব্যাখ্যা নেই। আমি লক্ষ্য করলাম আমি যখনই জল দিয়ে হাত মুখ ধুতে যাই, আয়নার বদলে সেই বেসিনের জলে আমি নিজের প্রতিচ্ছবি দেখতে পাই না, বরং আমি দেখতে পাই যেন আমার মুখটা কালো হয়ে আছে। আমি যতবারই চোখ বন্ধ করি আমার নাকে সেই পচা জলের গন্ধটা ফিরে আসে। এর কিছুদিন পর এক রাতে আমি যখন ঘুমানোর চেষ্টা করছি, তখন বাইরে প্রবল বৃষ্টি শুরু হলো। হঠাৎ আমাদের পাড়ায় নির্জন গলিতে আমি যেই পরিচিত অটোর ইঞ্জিনের শব্দটা শুনতে পেলাম, আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমি জানালার পর্দাটা একটু সরিয়ে ওকে মারলাম। দেখলাম রাস্তার ল্যাম্পপোস্টের আবছা আলোয় একটা অটো দাঁড়িয়ে আছে। আশ্চর্যের বিষয় হলো অটোর চাকাগুলো কিন্তু ঘুরছিল না, অথচ ইঞ্জিনটা সমানে গর্জন করে যাচ্ছিল। আমি দেখলাম ঠিক অটোর পেছনেই রেনকোট পরা লোকটা আবারও বসে আছে। সে আমার জানলার দিকে মুখ তুলে তাকালো। তার চোখে সেই সাদা গর্তগুলো অন্ধকার রাতেও ধকধক করছিল। সে কোনো কথা বলল না, শুধু তার ডান হাতটা ধীরে ধীরে তুলে
আমার জানালার দিকে ইশারা করলো। ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো আমার ঘরের দেওয়ালগুলো ভিজে উঠেছে। আমি ভয়ে পিছিয়ে যাচ্ছিলাম, কিন্তু অনুভব করলাম আমার পা দুটো যেন কোথাও আটকে গেছে, মনে হচ্ছে কোনো কাদার মধ্যে আটকে গেছে। আমি যতবার নড়ার চেষ্টা করছি ততবারই মনে হচ্ছে কেউ নিচ থেকে আমার পা দুটো টেনে ধরেছে। পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙল, দেখলাম ঝলমল করছে রোদ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার পায়ের পাতায় সেই পচা নোনার কাদার শুকনো দাগ লেগে আছে। আর আমার খাটের ঠিক নিচে মেঝের উপর অটোর একটা পুরনো মরচে ধরা স্প্যানার পড়ে আছে। আমি জানি ওই স্প্যানারটা আমার নয়, কারণ আমার বাড়িতে অটোর কোনো সরঞ্জাম থাকার কথা নয়। আমি ওটা ফেলে দিতে গিয়েও পারলাম না, কারণ ওটা ধরার সাথে সাথে আমার হাতটা বরফের মতন ঠান্ডা হয়ে গেল। আমি খোঁজ নিয়ে জানলাম ওই পার্ক সার্কাস থেকে বেহুলা রুটের এক পুরনো অটো চালক বছর কয়েক আগে বৃষ্টির রাতে ড্রেনে পড়ে মারা গিয়েছিল। সে নাকি তার শেষ ট্রিপের ভাড়াটা আদায় করতে পারেনি, কারণ মাঝপথেই দুর্ঘটনাটা ঘটে। আমি বুঝতে পারলাম ওইটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। দাদা, আজ অনেক দিন হয়ে গেল যেদিন বৃষ্টি পড়ে কোনোভাবেই ফিরি না। আমি জানি না এই যন্ত্রণা থেকে আমার কবে মুক্তি মিলবে। আপনি যদি এই ঘটনাটা বলেন তাহলে বলবেন যে কিছু মানুষের ঋণ মৃত্যুর পরেও মেটানো যায় না, আর তারা এখনও সেখানেই আটকে থাকে, সেই সার্কেলের মধ্যে আটকে থাকে। এখনও হয়তো কারোর সেই অটোর দেখা মেলে। কদিন আগে কোচবিহারের একটা ঘটনা তো তোমরা পেপারে পড়েছিলে হয়তো, যে একটা অটো দেখা গিয়েছে, যে অটোটা শ্মশানের রাস্তা দিয়ে যায়, একজন অটোওয়ালার সাথে ঘটেছিল, মনে আছে? যাই হোক, তোমরা শুনেছো কিনা বা পড়েছো কিনা জানি না। এই ছিল ঘটনা, যদি ভালো লাগে পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাবে। চলো এবার আমরা শুরু করে দেব শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সাথী মুদি, সেকেন্ড কমেন্ট করেছে সুশান্ত সাহা, থার্ড কমেন্ট করেছে বিজন চৌধুরী। তিনজনই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে জিৎ, লক্ষ্মণ সর্দার, সুনীতি দেবনাথ, পূর্ণ ঘোষ, শিল্পা চ্যাটার্জি, কার্তিক মণ্ডল, ইজমালি কমেডি, এসকে আরাফুল হোসেন, অঞ্জলি মণ্ডল, চুমকি ঘোষ, সঙ্গীতা মজুমদার, নন্দিনী শীল, অসীম দাস লিখেছে 4টে ঘটনায় খুব ভয়ঙ্করের ছিল, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে শান্তনু ভট্টাচার্য, লিখেছে দারুণ লাগলো দাদা, থ্যাংক ইউ। সুমিত ঘোষ লিখেছে আজকে নোটিফিকেশনের আগেই চলে এসেছি, হ্যাঁ একদম। তারপরে কমেন্ট করেছে সুমন্ত দাস, লিখেছে স্বর্ণাভ নামটা বলো প্লিজ, হ্যালো স্বর্ণাভ। তারপরে কমেন্ট করেছে মিরাজ, অঞ্জলি মণ্ডল, নির্মল, রোহিত বল, সাথী সান্ত্রা, সোমা দাস, মুক্তা হোসেন লিখেছে জানি না আপনার ঘটনাটা সত্যি কি মিথ্যা, বাট গোল্ডে কখনো মরচে ধরে না, বিকজ গোল্ড নেভার বিন আয়রন। অ্যাকচুয়ালি গোল্ডে কখনোই মরচে ধরে না, এটা ঠিক, কিন্তু ঘটনাটা তো ভৌতিক ঘটনা না, সেখানের সব কিছুর যদি ব্যাখ্যা তুমি পাও তাহলে সেটা ভৌতিক বিষয় কি থাকলো, সেই রকমই কিছু একটা হবে হয়তো। আমি তো আর কারেকশন করিনি, সেগুলো যেগুলো পাঠিয়েছে আমি সেগুলোই শুনিয়েছি। তারপরে কমেন্ট করেছে সুব্রত, জিৎ দাস, সম্রাট ঘোষ, অসীম দাস, দেবব্রত গেমিং, সঞ্জয় গাঙ্গুলি, সুদেশনা কায়েল, বিজয় লিখেছে অমিতদা আমি তোমার ভিডিও দেখি, আমার ভালো লাগে, সব সময় হয় না, ফাইনাল এক্সাম আছে তো। যাই হোক অমিতদা, আমার নামটা হ্যালো করে বলো, আমার নাম বিজয়। হ্যালো বিজয়। তারপরে কমেন্ট করেছে রোহিত, লিখেছে দাদা আমি রোহিত, তোমার ভিডিও প্রতিদিন দেখি, আমার খুব ভালো লাগে। আমি 13 ঘন্টা কাজ করার পর তোমার ভিডিও প্রতিদিন রাতে শুনি দাদা, তোমার কাছে একটাই অনুরোধ, আমার নামটা একবার তোমার সুমধুর কণ্ঠে বলো, বললে খুব খুশি হব। হ্যালো রোহিত। তারপরে কমেন্ট করেছে কাকলি প্রামাণিক, লিখেছে ভাই আমি কাকলি আসাম থেকে বলছি, আমার ঘটনাটা তো এখনও শোনালে না, তাই নাকি গো? তুমি একবার আমাকে নক করো গো, হয়তো স্কিপ হয়ে গেছে। তারপরে কমেন্ট করেছে রাহুল মাইতি, লিখেছে দাদা শীতকালে লেপের তলায় ঘটনা শুনতে হেব্বি লাগছে, আজকের ঘটনাটা সেরা ছিল, আমার নামটা একবার হ্যালো করে বলো, আমার নাম রাহুল মাইতি, আমি তোমার চ্যানেলে 2022 সাল থেকে সাবস্ক্রাইব করে রেখেছি, অলরেডি সব ঘটনা শোনা হয়ে গেছে, একবার নয় 5-6বার করে শুনেছি, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে জবা দেবী, পায়েল বিজয়, শিহাব শাফিরুদ্দিন, কবিতা সর্দার, জুলফিকার হাসান, সমীর সরকার, বিজন চৌধুরী, অসীম দাস, জয় দাস, তন্নি হালদার লিখেছে ভয়ের তীব্রতা উত্তেজকের মতো হৃদস্পন্দন বাড়িয়ে দেয়, একদম।
তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, রেখা পাসওয়ান, অসিতা রয় লিখেছে আবারও আজকে 4টে ঘটনা মন ভালো করে দিল। দাদা আমার ঘটনাটা পড়ে শুনি, অপেক্ষায় থাকবো। চলে এসেছে গো, তুমি তো জানো আমি কখনো ফেরাই না কাউকে। তারপরে কমেন্ট করেছে অনন্যা ভৌমিক, রোহিত সান্ত্রা, অমিতা ঠাকুর, তনুশ্রী সাহা, অর্পণ ভদ্র, মোহিনী পাল, তৃষা জানা, চন্দনা কাপুরিয়া, কার্তিক ঘোষ, মলয় চক্রবর্তী লিখেছে 4টে ঘটনায় দারুণ লেগেছে দাদা, আর হেডফোন লাগিয়ে শুনছি, মনে হচ্ছে আসল ঘটনা চোখের সামনে দেখছি একদম। তো এই ছিল আমাদের আজকের শাউট আউট পর্ব। আশা করছি তোমাদের সকলের আজকের এপিসোডটা প্রতিদিনের মতন ভালো লেগেছে। চলো আর একদম কথা বাড়াচ্ছি না, আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।